ওকে, হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো সবাই দ্রুত আমার লাইভটা দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দাও আমাকে। ওকে, সবাই দ্রুত আমার ক্লাসটা দেখা যাচ্ছে কি না, ভয়েস ক্লিয়ার কি না, অল ক্লিয়ার কি না একটু জানিয়ে দাও আমাকে। ওকে, আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কি না একটু জানাও আমাকে। আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কি না, ক্লাসটা দেখা যাচ্ছে কি না। ওকে, আমার যে প্রেজেন্টেশন দেখা যাচ্ছে কি না, স্লাইড দেখা যাচ্ছে কি না দ্রুত জানাও আমাকে। ওকে, অল ক্লিয়ার দাদা। ওকে, সবাই নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা 2 মিনিটের ভিতর ক্লাসটা শুরু করব। সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা 2 মিনিটের ক্লাসটা শুরু করব। ওকে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা 2 মিনিটের ভিতর ক্লাসটা শুরু করব। ওকে, আর আমার সাউন্ড প্রবলেম অল ক্লিয়ার কিনা ওকে জানাও আমাকে দ্রুত। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা 2 মিনিটের ভিতরে আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। কই সবাই, এটা লাইভ স্টুডেন্ট কম কেন? সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে, ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করি। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যেন সবাই ক্লাসে আসে লাইভে। সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা ক্লাস 2 মিনিটের ভিতর শুরু করব। দ্রুত সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, ক্লাসটায় দ্রুত জয়েন করো, ঠিক আছে? সবাই দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। ওকে, অল ক্লিয়ার দাদা, ঠিক আছে। আমার সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে, সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা, তাহলে আমরা শুরু করি। সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা, তাহলে আমরা শুরু করি। ওকে, আচ্ছা, সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা, তাহলে আমরা সবাই শুরু করি। চলো, দেখো তো আমাদের হচ্ছে আজকে ফিজিক্সে নিউটন মেকানিক্সের ক্লাস নাম্বার 6। তো আমাদেরকে তো চিনো সবাই। তো ওকে, এটা হচ্ছে আমাদের পেজ। তো আমাদের পেজটা একটু ঘুরে আসতে পারো, আমাদের এখানে এই পেজে এখানে ক্লিক করলে সরাসরি আমাদের গ্রুপে পেজে চলে যাবে। তো পেজটা সবাই একটু ফলো দিয়ে দিও। ওকে, চলো আজকে আমরা শুরু করব হচ্ছে নিউটনের থার্ড ল। ওকে, নিউটনের তৃতীয় সূত্র আমরা পড়ে আসছি না? আমরা অলরেডি নিউটনের তৃতীয় সূত্র পড়ে আসছি। বলো তো নিউটনের তৃতীয় সূত্র কে কে পড়ে আসছো? নিউটনের তৃতীয় সূত্র কে কে পড়ে আসছো একটু কমেন্ট করো তো। আচ্ছা, দেখো আমরা অলরেডি পড়ছি এখানে যে নিউটনের তৃতীয় সূত্রে বিবৃতি কি বলে, যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, অর্থাৎ
আমরা এখানে এতদিন ধরে যেটা করছি, একটা বস্তুর উপর আমরাই বল প্রয়োগ করছি, এখন দেখতেছি যে না, এটা দ্বিতীয় বস্তু, অর্থাৎ দুইটা বস্তুর ভিতর কি বলের ক্রিয়া করতে হবে। ওকে, সো দেখো, যখন একটি বস্তু দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটি অপর বস্তুটির উপর সমান এবং বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে। ঠিক আছে, যেটাকে আমরা নিউটনের থার্ড ল অনেকেই জানি যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। ওকে, এটা আমরা সবাই জানি। তো চলো দেখো এখানে কি বলছে, যে এই যে আমাদের একটা বস্তু, এটা হচ্ছে এ বস্তু, যার ভর হচ্ছে এম অফ এ। ওকে, তাহলে এইটার উপর এইটার প্রযুক্ত বল কত, এফ এ। তাহলে এই এফ এ বল প্রয়োগ করছে কার উপর, এই এফ বির উপর। তাহলে এই এফ বি, এটা হচ্ছে বি বস্তু, সো বি বস্তুর উপর আমাদের প্রয়োগকৃত বল হচ্ছে বি বস্তুর উপর প্রয়োগকৃত বল, অর্থাৎ এই এ বস্তু বি বস্তুর উপর বল প্রয়োগ করছে কত, এফ এ পরিমাণ, আর বি বস্তু এ বস্তুর উপর বল প্রয়োগ করছে এফ বি পরিমাণ। সো দেখো আমরা বলতে পারি এখানে এই এফ এ আর এফ বি, অর্থাৎ এই এ বস্তু যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে বি বস্তুর উপর, বি বস্তু ঠিক সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে এ বস্তুর উপর। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো নিউটনের তৃতীয় সূত্রানুসারে এফ অফ বি এফ অফ এ ইকুয়াল কত, মাইনাস অফ এফ অফ বি। কেন মাইনাস? কারণ আমরা যদি এফ অফ এ কে প্লাস ধরি, আমাদের এফ অফ বিটা চলে আসে মাইনাস। কেন মাইনাস আসবে? কারণ এটার ডিরেকশন হচ্ছে টোটালি অপোজিট। ওকে, ডিরেকশন হচ্ছে টোটালি অপোজিট। তাহলে আসো আমি যদি বলি এখানে দেখো, তাহলে এখানে ডিরেকশন যদি টোটাল অপোজিট হয়, তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের টোটাল বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে। দেখো এই এফ এ আর এফ বি পরস্পর বিপরীত। ওকে, তাহলে আমরা এটা এখান থেকে পাচ্ছি যে এফ এ ইকুয়াল মাইনাস এফ অফ বি। ওকে, এই এফ এ ও এফ বি কে ক্রিয়া প্রতিক্রিয়ার জোর বলা হয়। ওকে, অর্থাৎ মাইনাস চিহ্ন নির্দেশ করে যে এফ এ ও এফ বি এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। ওকে, দেখো এই নিচে লিখে রেখেছি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া জোর বলা হয় কাকে, এফ আর এফ বি কে। ওকে, দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুগুলোর সাম্যাবস্থায়, গতিশীল অবস্থায় বা একে অপরের সংস্পর্শে থাকার উপর নির্ভরশীল নয়, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া সর্বত্র প্রতিক্রিয়া বিদ্যমান। ঠিক আছে, অর্থাৎ আমরা কি বলতে পারি এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সব জায়গায় বিদ্যমান। এতে বস্তুগুলোর ভিতর সংস্পর্শ থাকতেও পারে আর নাও থাকতে পারে, বলেই দিছে যে সংস্পর্শ থাকা বা না থাকার উপর নির্ভরশীল না। ওকে, চলো নেক্সট দেখো কি বলছে, ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত বা ক্রিয়া করতে পারে না। ওকে, আমি যদি এই এ বলের এই যে এফ এ, এইটা যদি একটা ক্রিয়া বল বের করতে চাই, এটা হচ্ছে ক্রিয়া বল, বাট এর প্রতিক্রিয়া বল কি উল্টো দিক থেকে আসবে, অর্থাৎ কি এর বিপরীত দিক থেকে আমরা একটা প্রতিক্রিয়া বল পাবো। ওকে, অর্থাৎ এম এ এবং এম বি এদের ভিতর কি ক্রিয়া প্রতিক্রিয়া বলের একটা কাজ থাকবে। ওকে, আচ্ছা দেখো কি বলছে, ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একে অপরকে প্রতিমিত করতে পারে না, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই প্রতিমিত অর্থ হচ্ছে প্রশমিত, সহজ কথায় বলতে গেলে প্রশমিত বা নিউট্রালাইজ, অর্থাৎ একে অপরকে দমন করতে পারে না, সহজ কথায় বলতে গেলে। তার মানে কি ক্রিয়া থাকবে প্রতিক্রিয়াও থাকবে, এটা এবং কেউ কারোর দ্বারা কি কোনো প্রকার বিচ্যুত হবে না। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো তো যে এটা পর্যন্ত বোঝা গিয়েছে কিনা, ফার্স্ট স্লাইড আমাদের বোঝা গিয়েছে কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করো। ফার্স্ট স্লাইড দ্রুত বলো যে বোঝা গিয়েছে কিনা, তাহলে আমরা পরের স্লাইডে যাবো। ওকে, প্রশমিত। ওকে, চলো তাহলে আসো, বোঝা গেছে? ফার্স্ট স্লাইড দ্রুত বলো বোঝা গিয়েছে কিনা। ওকে, দেখো নেক্সট নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ কি কি আছে। উদাহরণ কি আছে দেখো, টেবিলের উপর বই রাখা, নৌকা চালানো, হাঁটতে পারা। ঠিক আছে, টেবিলের উপর বই রাখা বিষয়টা কেমন, ধরো এই হচ্ছে আমাদের একটা টেবিল, এই টেবিলের উপর, ওকে জি ভাইয়া বুঝছি, দেখো এই যে টেবিল, এই টেবিলের উপর বই রাখলে আমরা এখন জানি কি এর ওজন অলওয়েজ কি কাজ করে, নিচের দিকে কাজ করে, এবং এর প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করে, এটা আমরা জানি। তাহলে দেখো তো এইখান থেকে এই বইয়ের জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে বই। ওকে, তাহলে বইয়ের জন্য কি আমরা বলতে পারি আর ইকুয়াল mg। ওকে, এইটা যদি আমি ধরি ক্রিয়া বল, এটা যদি ধরি ক্রিয়া বল, এটা অবশ্যই হবে আমাদের প্রতিক্রিয়া বল। ওকে, এটা অবশ্যই হবে আমাদের প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে দেখো
এই আর ইকুয়াল এমজি ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল এই দুটার ভিতর কি সম্পর্ক? ইকুয়াল সম্পর্ক, কিন্তু ডিরেকশন কি? বিপরীত। ওকে, আচ্ছা দেখো এরপরে আছে নৌকা চালানো। আমরা নৌকা চালানোর বিষয়টা জানি যে নৌকা চালানো কি আমাদের সামনের দিকে আমরা যে বল প্রয়োগ করব তার বিপরীতেও একটা বল থাকবে, এবং নৌকার ওজন কি কাজ করে? অলওয়েজ নিচের দিকে। নৌকার প্রতিক্রিয়াশীল বল কাজ করে কি? উপরের দিকে। এটা আমরা জানি। ওকে, আচ্ছা তাহলে এরপরে হচ্ছে হাঁটতে পারা। আচ্ছা হাঁটতে পারা উদাহরণটা কেমন? ধরো আমরা একটা বস্তুর উপর কোনাকুনি বল প্রয়োগ করতেছি, এই হচ্ছে ধরো আমাদের পা, ঠিক আছে? এই হচ্ছে ধরো আমাদের পা। এখন আমরা বস্তুর উপর কি এমন করে কোনাকুনি বল প্রয়োগ করি, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়াশীল বল, সরি আমাদের প্রয়োগকৃত বল এফ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রয়োগকৃত বল এফ। ওকে, তাহলে দেখো এটা যদি আমাদের প্রয়োগকৃত বল হয় এফ, তাহলে আমরা কি বলতে পারি আমাদের বস্তুর ওজন কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে অবশ্যই এই এফ এর জন্য দুইটা উপাংশ কাজ করবে। কি কি কাজ করবে? একটা উপাংশ আমার কি, ধরো এই কোণটা যদি থেটা হয় তাহলে এই পাশেও কি এই কোণটাও থেটা, তাহলে আমরা বলতে পারি এটা যদি থেটা হয় তাহলে অবশ্যই এই নিচের দিক বরাবর কাজ করবে হচ্ছে এফ কস থেটা, আর এই উপরের এই পাশে কাজ করবে হচ্ছে এফ সাইন থেটা। ওকে, আমরা হচ্ছে এই বরাবর বলটা প্রয়োগ করি। তাহলে আসো এই এফ সাইন থেটার কারণে কি আমরা সামনে যেতে পারি, আর এই এফ কস থেটা আমাদের ওজনকে প্রশমিত করে। ওকে, এটা হচ্ছে আমাদের ওজন প্রশমিত করে, এটা হচ্ছে ওজন প্রশমিত করে। ওকে, তাহলে আসো এই ওজন প্রশমিত করার যে ব্যাপারটা এটা কে করে? এফ কস থিটা, আর এফ সাইন থিটার কারণেই আমরা যে কোনো দিকে সামনে যেতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আসো এই তিনটে উদাহরণ বোঝা গিয়েছে। এবার আসো আমাদের চারটে প্রয়োগ আছে এখানে, যেগুলো নিয়ে আমাদের বিস্তারিত পড়াশোনা আছে এখানে, ঠিক আছে? আচ্ছা আমি এইগুলো একটু মুছে দিই। এই উদাহরণগুলো বই থেকে পড়বা, এই উদাহরণগুলো দেখবা বইতে আছে, এই উদাহরণগুলো ডিটেলস ব্যাখ্যা বইতে দেওয়া আছে, এগুলো বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? আমি জাস্ট একটু তোমাদের এক্সপ্লেন করে দিলাম এখানে। ওকে, আচ্ছা দেখো এরপর তিনটা বল, এই যে তৃতীয় সূত্রের প্রয়োগ আছে বিস্তৃত। কি কি? একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি, একটা হচ্ছে রকেটের গতি, আর হচ্ছে বন্দুকের বলের ভারসাম্য, আর একটা হচ্ছে কি বন্দুকের পশ্চাৎ গতি। ওকে, আচ্ছা দেখো আমরা প্রত্যেকটা নিয়ে এখানে পড়াশোনা করবো, আমাদের প্রত্যেকটার ভিতরে পড়াশোনা আছে। তো দেখো প্রথমে হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ নীতি। ওকে, ভরবেগের সংরক্ষণ নীতিতে যাওয়ার আগে বলো যে আমরা যে পর্যন্ত পড়ছি এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা। ভরবেগের সংরক্ষণ নীতি যাওয়ার আগে বলো আমাকে, আমি যে পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত বোঝা গিয়েছে কিনা, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গিয়েছে কিনা এটা বলো। আমি যে পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত বোঝা গিয়েছে কিনা বলো। যে পর্যন্ত পড়ালাম বুঝছি ভাইয়া, হ্যাঁ ওকে চলো। এরপরে দেখো ভরবেগের সংরক্ষণ নীতি। ওকে, প্রথম আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আজকে ভরবেগের সংরক্ষণ নীতি। ওকে আসো দেখো কি বলছে ভরবেগের সংরক্ষণ নীতি, আমরা 9-10-এ পড়ছি না অলরেডি? ভরবেগের সংরক্ষণ নীতি কি বলে অলরেডি পড়ছি আমরা। কি পড়ছি দেখো এখানে আমরা জানি, হ্যাঁ দেখো কি পড়ছি এখানে, দুই বা ততোধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া কোনো বাহ্যিক বল যদি ক্রিয়া না করে তাহলে নির্দিষ্ট দিকে ওই বস্তুগুলোর মোট ভরবেগে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা বলতে পারি কি আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া কোনো বল যদি কাজ না করে তাহলে আমাদের কি মোট ভরবেগ কি সংরক্ষিত থাকবে, ঠিক আছে? দেখো বাহ্যিক বলের উদাহরণও দিয়ে দিয়েছি, কি কি মহাকর্ষ বল দিয়েছি, ঘর্ষণ বল, তড়িৎচুম্বকীয় বল প্রভৃতি। অর্থাৎ এখানে কি অন্য বলও থাকতে পারে, ঠিক আছে? ওকে দেখো কি বলছে 2 নাম্বারটা, একটা বস্তু সংঘর্ষে যতটুকু ভরবেগ হারায় ঠিক সমপরিমাণ ভরবেগ লাভ করে। অর্থাৎ ভর এবং বেগ আলাদা হতে পারে কিন্তু ভরবেগ অবশ্যই কি সেম হবে। অর্থাৎ আগের ভরবেগ এবং পরের ভরবেগ কি অলওয়েজ সেম হবে এখানে, ঠিক আছে? ওকে তাহলে আমরা বলতে পারি দেখো এখানে অর্থাৎ কি লিখছে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ কি একই থাকবে। ওকে আচ্ছা দেখো এরপরে কি বলছে F1 সমান কি ক্রিয়াশীল বল হলে আর F2 সমান কি প্রতিক্রিয়াশীল বল হলে। ওকে তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, তাহলে কি লেখা যায় P ইকুয়াল কত mv। ওকে আচ্ছা দেখো যদি বল দ্বয় dt সময় একে অপরের উপর ক্রিয়ারত থাকে, dt সময় কি ক্ষুদ্র সময়, এটা হচ্ছে খুবই ক্ষুদ্র সময়। আমাদের F1 যদি ক্রিয়াশীল বল হয় আর F2 যদি প্রতিক্রিয়াশীল বল হয়
তাহলে ভরবেগের সমান কি হবে p ইকুয়াল mv। আচ্ছা, ক্ষুদ্র সময় dt পর একে অপরের সংঘর্ষে লিপ্ত থাকলে আমরা কি বলতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে। ভাইয়া ক্লাস রেকর্ডেড থাকবে না, আমার নেটটা প্রচুর ডিস্টার্ব করতেছে। রেকর্ডেড থাকবে যদি স্টুডেন্ট বেশি ওঠে, লাইভে ভিউ যদি বেশি ওঠে তাহলে রেকর্ডেড থাকবে, না হলে রেকর্ডেড ডিলিট করে দেওয়া হবে, ঠিক আছে। রেকর্ডেড স্টুডেন্ট যদি বেশি না থাকে তাহলে রেকর্ডেড ডিলিট করে দেওয়া হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা দেখবো, এটা বঙ্কিম ভাইয়ের সাথে কথা বললে আমরা দেখবো, ঠিক আছে। ওকে, চলো কি বলছে দেখো, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি বলা যায়, এই f1 আর মাইনাস f2 কি সমান, অর্থাৎ আমরা এইটা কি পড়ে আসছি না 9-10-এ। দেখো তো p1 প্লাস p2 ইকুয়াল কি ধ্রুবক, অর্থাৎ ভরবেগের সমষ্টি কি হবে অলওয়েজ সমান থাকবে, ঠিক আছে। ভরবেগের সমষ্টি যদি সেম থাকে তাহলে আমরা কি বলতে পারি, উল্লেখ্য f1 এবং f2 ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া কোনো বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না, অর্থাৎ pi ইজ ইকুয়াল টু pf। এই pi মানে কি, i ইকুয়াল ইনিশিয়াল, মনে রাখবা i ইকুয়াল হচ্ছে ইনিশিয়াল আর f ইকুয়াল হচ্ছে ফাইনাল। ওকে, তাহলে বলতে পারি দেখো আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি কি সেম হবে, ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো তাহলে একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে আমরা কি জানি, দেখো তো এখানে একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে আমরা জানি না এই উপরের লাইনটা m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2। এই দ্রুত সবাই কমেন্ট করো তো যে আমরা এটা পড়ে আসছি কিনা, দ্রুত সবাই এটা কমেন্ট করো তো, এটা এই যে এই লাইনটা আমরা পড়ে আসছি কিনা সবাই দ্রুত কমেন্ট করো তো। এই m1u1 m2u2 m1v1 m2v2 এটা দ্রুত সবাই কমেন্ট করো তো আমরা পড়ে আসছি কিনা, ঠিক আছে। ঠিক আছে, দ্রুত আমাকে সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও তো যে এটা আমরা পড়ছি কিনা। ঠিক আছে, এটা আমাকে জানাও তো যে m1u1 m1v1 এটা আমরা পড়ছি কিনা। পড়ছি ভাইয়া, পড়ছি, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা বলতে পারি কি, দেখো তো এই সংঘর্ষের ক্ষেত্রে কি বলা যায়, m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2 এটা আমরা পড়ে আসছি। তখন চিত্রটা কেমন ছিল আসলে, সব কয়টাই দেখো তো একই অক্ষের দিকে ক্রিয়াশীল না, অর্থাৎ আমরা কি বলতে পারি দেখো তো প্রত্যেকটা জিনিসই হচ্ছে, আমি যদি বলি এটা হচ্ছে প্লাস এক্স অক্ষের দিকে ক্রিয়াশীল, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস এক্স অক্ষের দিকে ক্রিয়াশীল। ওকে, দেখো নিচে একটা লাইন লিখে দিচ্ছে কি, সমীকরণের মান বসানোর পূর্বে অবশ্যই বেগের দিক খেয়াল করতে হবে, যদি বস্তুর বেগের দিক বিপরীত হয় তবে মাইনাস চিহ্ন বসাতে হবে। অর্থাৎ দেখো তো দ্বিতীয় চিত্রটাই আমাদের এই সংঘর্ষের পূর্বে এই যে বিপরীত দিক থেকে সংঘর্ষ হচ্ছিল, ঠিক আছে, দিক যদি বিপরীত হয় তাহলে আমরা সবসময় এই দিকটাকে, অর্থাৎ এই যে রাইট হ্যান্ড, আমরা এই রাইট হ্যান্ড দিকটাকে ধরছি হচ্ছে প্লাস এক্স অক্ষ। ওকে, রাইট হ্যান্ড দিকটাকে ধরছি প্লাস এক্স অক্ষ, তাহলে কি আমি বলতে পারি এই রাইট হ্যান্ড দিক যদি প্লাস এক্স অক্ষ হয় তাহলে ডান দিকের দিকটা প্লাস এক্স সব। ওকে, তার মানে দেখো আমার এখানে u1 v1 আর v2 সবই হচ্ছে প্লাস এক্সেপ্ট u2। ওকে, আমার এক্সেপ্ট হচ্ছে u2, ঠিক আছে, আমার এক্সেপ্ট হচ্ছে u2। u2টা কি দেখো তো, আমার ডিরেকশনটা বিপরীত না, u2 ডিরেকশন বিপরীত না আমার, তাহলে এটা u2 যদি ডিরেকশন বিপরীত হয় তাহলে দেখো তো এখানে ডিরেকশনটা কি হবে, m1 u1 প্লাস m2 ইনটু, দেখো তো এখানে কি লিখছি মাইনাস u2, কারণ কি এই u2 ডিরেকশনটা হচ্ছে বিপরীত। ওকে, বাকিগুলো দেখো m1 v1 প্লাস m2 v2, ওকে সব কি সেমই লেখা আছে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা কি বলতে পারি, m1 u1 প্লাস m2 ইন্টু মাইনাস u2। ওকে, এই মাইনাসটা খেয়াল রাখবা, কেন মাইনাসটা বসছে, এটা হচ্ছে দিক। ওকে, এই মাইনাসটা বসছে দিকের জন্য, ঠিক আছে। ওকে, এরপরে দেখো তাহলে কি বলছে, পরেরটা আমরা কি দেখতে পারি দেখো তো ছবিতে, ছবিটা খেয়াল করো আগে, এই m1 m2 m1 u1 প্লাস m2, দেখো তো ডিরেকশনটা কি, এই u2 ডিরেকশনটা বিপরীত না, u2 ডিরেকশনটা বিপরীত, ঠিক আছে, তাহলে কি বলতে পারি u1 জায়গায় u2 জায়গায় কি একটা মাইনাস আসবে না, ঠিক আছে, u2 জায়গায় কি একটা মাইনাস আসবে। ওকে, এখানে আমার টাইপিং একটা মিস্টেক হয়েছে, যেটা আমি একটু কারেকশন করে দিই। দেখো টাইপিং একটা মিস্টেক হয়েছে এখানে, সিলি মিস্টেক, বাট
দাঁড়াও, টাইপিং মিস্টেকটা একটু ক্লিয়ার করে দিই। এটা আসবে এই জায়গা, ওকে। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো এবার দেখো কি বলছে, এই U2 ডিরেকশনটা কি মাইনাস না? এই U2 ডিরেকশনটা কি মাইনাস না? তাহলে এখানে বলতে পারি m1 u1 প্লাস m2 ইন্টু মাইনাস u2। ওকে, আমার U2 ডিরেকশনটা কি মাইনাস, আর m1 কি হবে, এটা মাইনাস v1, অর্থাৎ এই v1 এর ডিরেকশনটা দেখো কি উল্টো না, তাহলে আমাদের এটা কি হবে m1 ইন্টু মাইনাস v1 প্লাস m2 v2। ঠিক আছে, তাহলে আসো পরেরটা। নেক্সট কি বলছে দেখো, m1 u1 এর ডিরেকশন কি সেম, m2 u2 ডিরেকশন সেম, তাহলে এখানে কি বসবে m1 প্লাস m2 ইন্টু কি v। ঠিক আছে, কিন্তু আমার এখানে কিভাবে জানি একটু গন্ডগোল হয়ে গেছে। ওকে, আমি একটু কারেকশন করে দিই। একটু কারেকশন করে দিই, কি জানি একটা গন্ডগোল হয়ে গেছিল এখানে। ঠিক আছে, ওকে, হ্যাঁ এইবার ঠিক আছে। ওকে, তাহলে দেখো সংঘর্ষের পূর্বে তাহলে কি ছিল, m1 u1 প্লাস m2 u2, তাহলে সংঘর্ষের পর কি হবে, m1 আর m2 বস্তুদ্বয়ের ভর কি যোগ হয়ে গেছে না এখানে? দেখো তো বস্তুদ্বয় কি মিলিত অবস্থায় আছে, নেই, তাহলে বস্তুদ্বয়ের পর এখানে কি মিলিত অবস্থা না থাকলে কি মিলিত অবস্থা রয়েছে, মিলিত, তাহলে m1 প্লাস m2 ইন্টু কি হবে v, অর্থাৎ সংঘর্ষের পূর্বে কি তাদের বেগটা কি মিলিত বেগ অবস্থায় আসবে আমাদের। ওকে ওকে, তাহলে সবাই দ্রুত কমেন্ট করো তো যে বোঝা গিয়েছে কিনা, সবাই দ্রুত কমেন্ট করো তো একটু বোঝা গিয়েছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো তো একটু বোঝা গিয়েছে কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করো বোঝা গিয়েছে কিনা। সবাই দ্রুত বলো একটু বোঝা গিয়েছে কিনা। জি ভাই বুঝছি, ওকে থ্যাংক ইউ। চলো নেক্সট, এইবার দেখো আমাদের ছবিটা। ঠিক আছে, ছবিটা মজা করে একটু খেয়াল করো ভালো করে। এইখানে আমাদের বস্তুর ভর, এখানে যে ফার্স্ট বস্তুটা আছে, এখানে বস্তুটা আছে, এটার ভর হচ্ছে, দেখো এটার ভর হচ্ছে m1, এইটার ভর হচ্ছে m2, মাঝখানে তারা সংঘর্ষ করছে। ঠিক আছে, এই মাঝখানের জায়গাটাতে তারা সংঘর্ষ করছে, এরকম ভাবে ধরো সংঘর্ষ করছে। ওকে, আমি এখানে লিখে রাখি এটা হচ্ছে সংঘর্ষ। ওকে, এটা যারা সংঘর্ষ করছে, তাহলে আসো এখানে সংঘর্ষের পর এইটার বস্তু হচ্ছে m1, এটার বস্তুর ভর হচ্ছে m2, কিন্তু এখানে একটু কথা আছে, এখানে m1 প্রথম বস্তুর ভর ছিল হচ্ছে u1, আর এখানে দ্বিতীয় বস্তুর ভর ছিল হচ্ছে u2। সংঘর্ষের পর প্রথম বস্তুর ভর বেগ হয়েছে v1, দ্বিতীয় বস্তুর বেগ হয়েছে v2, যারা অনুভূমিকের সাথে ধরো এই কোণটা এটা হচ্ছে θ1। ঠিক আছে, আর এই কোণটা এটা হচ্ছে θ2। ওকে, আমি মনে রাখবো আমি কিন্তু কোণগুলো ধরছি অনুভূমিকের সাপেক্ষে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কিরকম কোণটা ধরবো, আমি এখানে কোণটা ধরবো এরকম, এই কোণটা অনুভূমিকের সাথে কোণ কত কোণ উৎপন্ন করে, আলফা কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে আসো এখানেও এটা অনুভূমিকের সাথে আমি ধরলাম বিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, ওকে, তাহলে চলো দেখো এখানে কি বলছে, কি বলছে দেখো m1 ইন্টু u1, এই u1 কি বেগ না, এই u1 বেগ ভেক্টর। ঠিক আছে, আমি যদি এখানে লিখে রাখি বেগ ইকুয়াল কি ভেক্টর। ওকে, বেগ ইকুয়াল কি ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি হলে তাহলে বেগের দুইটা অংশে বিভাজিত হবে। কি কি, এই u1 এর দুইটা অংশ হবে। দেখো এই কোণটা রয়েছে অনুভূমিকের সাথে, তাহলে আমার এইদিকে আসবে কি u1 sin না cos θ1। ওকে, u1 cos θ1। ঠিক আছে, ওকে, আচ্ছা এটা আসবে u1 cos θ1। ঠিক আছে, আর নিচের দিকে তাহলে কি আসবে u1 sin θ1। ঠিক আছে,
আচ্ছা এবার আসো, তাহলে আমাদের এম বরাবর কি এই u1 cos θ 1 u1 cos sin θ 1 বিভক্ত হয়ে গেছে। এবার আসো u2 এর জন্য, তাহলে u2 অনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করে θ2, তাহলে আমার এইদিকে কোণটা কত আসবে, এটা হচ্ছে কি u2 cos θ2, ওকে, এটা আসবে u2 cos θ2, আর এই উপরে বরাবর এটা কি আসবে u2 sin θ2, ঠিক আছে, u2 sin θ2, অর্থাৎ দেখো আমার এখানেও বেগে দুইটা অংশে বিভাজিত হয়ে গেছে, ঠিক আছে, u2 cos θ2 আর u2 sin θ2, ঠিক আছে, আমার কি এখানে দুটো অংশে বিভাজিত হয়ে গেছে। ওকে, তাহলে আসো এখানে হচ্ছে এটা sin, এটা হচ্ছে cos, ওকে। এখন দেখো এখানে সংঘর্ষের পর কি হবে, দেখো তো এই যে v1, এই v1 কি ভেক্টর, ভেক্টর রাশি না, v1 ভেক্টর কি অবশ্যই ভেক্টর রাশি, তাহলে যদি ভেক্টর রাশি হয় তাহলে কি এই v1 আর v2 এর জন্য কি আমার এখানে অনুভূমিকভাবে বিভক্ত হবে, ঠিক আছে, অনুভূমিকভাবে তাহলে কি এখানে আমার বিভক্ত হবে। তাহলে আসো বিভক্ত হওয়ার পর এখানে কি লেখা যাবে, দেখো এটা যদি v1 হয় তাহলে এই দিক বরাবর এটা কি আসবে v1 cos আলফা, ঠিক আছে, আর উলম্ব বরাবর তাহলে এটা কি আসবে v1 sin আলফা, ওকে। আচ্ছা তাহলে আসো এবার আমি যদি বলি নিচের জন্য, তাহলে এটা v2, এটা বিটা কোণ উৎপন্ন করে, তাহলে এটা আসবে v2 cos বিটা, আর নিচের দিকে আসবে v2 sin বিটা, ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই বলো তো দ্রুত যে আমার চিত্রটা এক্সপ্লেনেশন বোঝা গিয়েছে কিনা, সবাই দ্রুত বলো তো আমার চিত্রটা এক্সপ্লেনেশন বোঝা গিয়েছে কিনা, আমি ছবিটা যে আঁকলাম এটা বোঝা গিয়েছে কিনা, যেমন ছবি একটা আঁকলাম, ছবিটা সংঘর্ষের পর কি হচ্ছে, এটা হচ্ছে সংঘর্ষের আগে, ঠিক আছে, আমি যদি এখানে একটু অন্য কালিতে লিখে রাখি, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, ঠিক আছে, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, ওকে, এটা হচ্ছে সংঘর্ষ আর এটা হলো সংঘর্ষের পর, সংঘর্ষের পর, ঠিক আছে, ওকে। তাহলে সবাই দ্রুত কমেন্ট করে তো বুঝছি কিনা, আচ্ছা জি ভাইয়া বুঝছি, ওকে থ্যাংক ইউ। তাহলে আসো আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো তো আমি যদি এবার সবকটাকে এক্স অক্ষ বরাবর, দেখো তো আমার এখানে দুইটা অক্ষ হয়ে গেছে, আমি ডিরেকশনটা এইভাবে নিব, এই বরাবর যেটা যাবে অর্থাৎ রাইট দিক আমার যেটা যাবে, এই রাইট দিকগুলোকে আমি নিব প্লাস এক্স এক্স বরাবর, তাহলে এদিকে কি আসবে, এটা আসবে মাইনাস এক্স অ্যাক্সিস, আর উপরে কি আসবে, এটা হচ্ছে প্লাস ওয়াই অ্যাক্সিস, তাহলে অবভিয়াসলি নিচের দিকে কি আসবে মাইনাস ওয়াই অ্যাক্সিস, ওকে। আচ্ছা মাইনাস ওয়াই যদি হয় তার মানে কি আমি উপর বরাবর যা আসবে আমার সব কি প্লাস, আর নিচ বরাবর যা আসবে সব মাইনাস, আবার ডান দিক বরাবর যা আসবে সেটা হচ্ছে প্লাস, আর বাম দিক বরাবর যা আসবে তার সব হচ্ছে কি মাইনাস, ঠিক আছে। তাহলে আসো আমি কি বলতে পারি এখানে, দেখো সূত্র দুটো কিরকম লেখা, দেখো এক্স অক্ষ বরাবর আমি কি নিয়েছি, বেগ নিয়েছি, এক্স অক্ষ বরাবর কি বলেছি, যদি ডান দিকে যায় তাহলে প্লাস হবে, যদি বাম দিকে যায় তাহলে মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমার ডান দিকে কি কি গিয়েছে, u1 cos θ1 আর b1 cos α1, b2 cos α2, b2 cos θ2, u2 cos θ2, তার মানে কি দেখো তো আমার কি এখানে এক্স অক্ষ বরাবর কোনো নেগেটিভ আসবে, আসবে না, তার মানে কি বলতে পারি আমি এক্স অক্ষ বরাবর যা আছে সবই পজিটিভ, দেখো তো তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন কত আসবে, দেখো এক্স অক্ষ বরাবর ভরবেগে দেখো m1 u1 cos θ1 প্লাস m2 u2 cos θ2, অর্থাৎ এই u2 cos θ2 এগুলো হচ্ছে কি বেগ, আর এই m1 হচ্ছে কি বস্তুর ভর, দুটো বেগ আর ভর গুণ করলে কি ভরবেগ পাওয়া যাবে, ওকে। তাহলে আসো এখান থেকে m1 u1 cos θ1 m2 u2 cos θ2 ইকুয়াল কি হবে m1 v1 cos আলফা প্লাস m2 v2 cos বিটা, ঠিক আছে, অর্থাৎ কি আমার m1 u1 প্লাস m2 u2 আগে যা ছিল তাই আছে, শুধুমাত্র আমার এই cos θ1 গুলো নতুন যোগ হয়ে গিয়েছে, কেন যোগ হয়েছে, cos আমাদের এই এক্সিস অ্যাঙ্গেলের জন্য এই কোণগুলোকে আমার বিবেচনা করতে হবে, ঠিক আছে। আর y অক্ষ বরাবর দেখো কি আসে, y অক্ষ বরাবর দেখো m1 ইনটু আমার কি বলেছি, যদি y অক্ষ বরাবর উপরের দিকে যায় তাহলে আসবে প্লাস, আর y অক্ষ বরাবর যদি নিচের দিকে আসে তাহলে আসবে মাইনাস। দেখো তো আমার উপরের দিকে কি কি গিয়েছে, এখানে u2 sin θ2 এটা গিয়েছে উপরে,
আর v1 sin আলফা এটা গিয়েছে উপরে। সো আমি কি বলতে পারি এই y এর জন্য আমরা কি বলতে পারি m1 অফ u2 m2 u2 sin theta 2 এটা আসবে পজিটিভ, আর m2 b2 sin বিটা এটাকে ধরেছি, এটা ধরেছে এখানে পজিটিভ। তার মানে কি দেখো তো, আমি u2 sin theta 2 এটাকে যে সাইন চিহ্ন দিব, v1 sin আলফা এটাকেও সে চিহ্ন দিব। তার মানে কি দুটো সেম চিহ্ন হবে, আর বাকি দুটো যে u1 sin theta 1 এটা আসবে নেগেটিভ, আর b2 sin theta 2 এটা আসবে নেগেটিভ। এখন তুমি নেগেটিভটা যদি প্রথমটার জন্য তাও হবে, যদি দ্বিতীয়টার জন্য তাও হবে। কিভাবে? কারণ এখান থেকে দেখো এইখানে দুপাশেই একটা নেগেটিভ কমন নিয়ে দেখো, সেই এইটার আগে নেগেটিভ চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো এইটা মানে কি m2 u2 sin theta 2 এর আগে একটা নেগেটিভ চলে আসে, তুমি নেগেটিভ একটা মাইনাস কমন নিয়ে দেখো সেই সেম আসবে। ঠিক আছে, ওকে। তাহলে আসো m1 ইন্টু u1 sin আলফা প্লাস m2 u2 sin বিটা। ওকে, এই ম্যাথগুলো এই দুটো লাইন যদি তুমি লিখতে পারো তাহলে এখান থেকে আমরা যে কোনো ডেটা মিসিং থাকুক না কেন বের করতে পারবো। ঠিক আছে, যে কোনো ডেটা মিসিং থাকুক আমরা বের করতে পারবো। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো যে এটা বুঝে গিয়েছে কিনা, তাহলে আমরা পরের স্লাইডে যাবো। সবাই দ্রুত কমেন্ট করো যে এটা বুঝে গিয়েছে কিনা এই পর্যন্ত। সবাই দ্রুত বলো যে আমার এটা বোঝা গিয়েছে কিনা, তাহলে আমরা পরের স্লাইডে যাব। সবাই বলো এখন তো বোঝা গিয়েছে কিনা। বুঝছি ভাইয়া, ওকে বুঝছি, ওকে থ্যাংক ইউ। তাহলে আসো আমরা পরেরটা স্লাইডে যাই। দেখো ভরবেগের সংরক্ষণ নীতি, এরপরে হচ্ছে আমাদের সংঘর্ষ। ঠিক আছে, সংঘর্ষের মধ্যে ফার্স্ট টপিক কি? সংঘর্ষটা হচ্ছে দেখো যদি দুটি বস্তু একে অপরের নিকটে এসে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রয়োগ করে। তার মানে কি সংঘর্ষ মানেই হচ্ছে খুব অল্প সময় তারা কাছাকাছি আসবে এবং খুব বড় মানের বল তারা প্রয়োগ করবে। ঠিক আছে, তবেই না আমরা তাকে সংঘর্ষ বলতে পারি। যেমন রাস্তাঘাটে আমাদের কার অ্যাক্সিডেন্ট হয়, বাস অ্যাক্সিডেন্ট হয়, এগুলোকে আমাদের সব সংঘর্ষের উদাহরণ। ঠিক আছে, ওকে চলো তাহলে পরে বলি। দেখো সংঘর্ষটা কি? খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে আমরা কি বলতে পারি? সংঘর্ষ। ঠিক আছে, ওকে। সংঘর্ষ দেখো দুই প্রকার। কি কি সংঘর্ষ? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ এই 9 10-এ আমরা এটা পড়ছি না, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক। ঠিক আছে, 9 10-এ আমরা পড়ছি না? দ্রুত একটু কমেন্ট করো তো আমাকে বোঝা যাচ্ছে কিনা। 9 10-এ আমরা পড়ছি কিনা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক? পড়ছি কিনা কমেন্ট করো। দ্রুত বলো তো 9 10-এ পড়ছি কিনা আমরা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক? 9 10-এ পড়ছি আমরা। ঠিক আছে, 9 10-এ আমরা পড়ছি। ওকে, তাহলে আসো স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপকের ভিতর কি কি আছে? স্থিতিস্থাপক কি? যেখানে সংঘর্ষের পর এবং ভরবেগ কি? ভরবেগ এবং গতিশক্তি দুটাই সংযুক্ত থাকবে। ঠিক আছে, ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংযুক্ত থাকবে, তাকে কি বলা হবে? এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, আর অস্থিতিস্থাপক কি? যেখানে শুধুমাত্র ভরবেগ সংযুক্ত থাকবে। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো বস্তু ভরবেগ সংযুক্ত থাকে তাহলে সেটা সংঘর্ষ হবে এবং সেটা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দুইটাই হতে পারে। ঠিক আছে, আচ্ছা যদি কোনো বস্তুর গতিশক্তি সংযুক্ত থাকে তাহলে অবশ্যই সেটা তো সংঘর্ষ হবে এবং সেটা অবশ্যই স্থিতিস্থাপক হবে, সেটা অস্থিতিস্থাপক হবে না। ওকে, দেখো নিচে কটা পার্থক্য দেওয়া আছে, পার্থক্যগুলো কেমন? স্থিতিস্থাপক সংঘর্ষ পার্থক্য কি? দেখো প্রথমে বলছি ভরবেগ সংযুক্ত থাকে এবং এখানে অস্থিতিস্থাপকের ভিতরে ভরবেগ সংযুক্ত থাকে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় পয়েন্টে আসো। দেখো কি বলছে? গতিশক্তি সংযুক্ত থাকে কিন্তু অস্থিতিস্থাপকে গতিশক্তি সংযুক্ত থাকে না। ঠিক আছে, আচ্ছা স্থিতিস্থাপকে দেখো সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হবে না, সংঘর্ষের পর বস্তুদ্বয় যদি মিলিত হয়ে যায় তাহলে হবে কি? সেটা অস্থিতিস্থাপক। ঠিক আছে, ওকে। 4 নম্বরে আসো, স্থিতিস্থাপক সংঘর্ষগুলো কি কি? কয়েক প্রকার আছে, যেমন আমাদের কয়েক প্রকার স্থিতিস্থাপক সংঘর্ষ আছে, যেমন কি কাচের মার্বেল, পারমাণবিক বা নিউক্লিয় সংঘর্ষ এগুলো। আচ্ছা অস্থিতিস্থাপক সংঘর্ষ কি? দৃশ্যমান বস্তুর মধ্যে সংঘর্ষণ। ঠিক আছে, ওকে।
তাহলে আসো 4 নাম্বার। দেখো কয়েকটা বলছে দুটি মার্বেলের মধ্যে সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক, যেখানে বাস বা ট্রাকের মধ্যে অনেক সময় হয় কি বাস বা ট্রাকের ভিতর সংঘর্ষ হলে বাসের সাথে ট্রাক অনেক সময় মিক্স হয়ে একই জায়গায় স্থির হয়ে যায়। ঠিক আছে, একই জায়গায় যদি স্থির হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, সেটা হবে কি আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ। বলো দ্রুত যে এই পর্যন্ত বুঝেছো কিনা, দ্রুত বলো। হ্যালো, জি বলুন। জি জি বল। এখানে আমাদের তো এখানে জল জমে রয়েছে, সেই জন্য আর কি আমি তো আজকে যেতে পারি না। আমি বলছি যে আমি কালকে যাব। কালকে বলছি, তা উনি বলছে ঠিক আছে তাহলে 12টার দিকে কালকে যেতে বলছে, কালকে যাব। জি ঠিক আছে, ওকে। দ্রুত সবাই কমেন্ট করো, দ্রুত সবাই কমেন্ট করো, বুঝছো কিনা। দ্রুত সবাই কমেন্ট করো, বুঝছো কিনা। ওকে, বুঝছো আশা করি। ঠিক আছে, তাহলে চলো স্থিতিস্থাপক সংঘর্ষ, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষটা কি? বিষয়টা হচ্ছে একমাত্রিক মানে কি, তার মানে এখানে কোনো প্রকার কোণ থাকবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই আমি একটু দুঃখিত এর মধ্যে যে আমার একটু মানে ফোন চলে আসছিল বিদায় আমার হচ্ছে কথা বলতে হয়েছিল একটু। ঠিক আছে, এটা কেউ করবা না, মাইন্ড করবা না, ওকে। আমার একটু কথা বলা লাগছিল তো ফোনে। ওকে, প্রথমে দেখো তাহলে কি বলছে, স্থিতিস্থাপক সংঘর্ষ কি কি, একই সরলরেখা বরাবর যদি সংঘর্ষে লিপ্ত হয়, অর্থাৎ তাদের ভিতর কি কোনো প্রকার বেগ থাকবে, সরি কোণ থাকবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ যদি থাকে তাহলে এখানে কি ভরবেগ সংরক্ষিত থাকবে। ভরবেগ সংরক্ষিত থাকলে আমরা কি 1 নম্বর সমীকরণটা লিখতে পারি। ঠিক আছে, ভরবেগ সংরক্ষিত থাকলে তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা কি এখান থেকে লিখতে পারি। ওকে, 1 নম্বর সমীকরণ যদি লিখতে পারি তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কেন লিখতে পারি, যদি স্থিতিস্থাপক হয় তাহলে ভরবেগ সংরক্ষিত থাকবে, তার সাথে গতিশক্তি সংরক্ষিত থাকবে। ঠিক আছে, তাহলে আসো গতিশক্তি যদি সংরক্ষিত থাকে তাহলে এখানে কি লেখা যায় দেখো, হাফ অফ m1 u1 স্কয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কয়ার ইকুয়াল হাফ অফ m1 v1 স্কয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আসো এখান থেকে দেখো কি লেখা যায়, হাফ অফ m1 u1 স্কয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কয়ার, এটা সমান কি হাফ অফ m1 v1 স্কয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কয়ার। ওকে, আচ্ছা এটা গেল 2 নাম্বার। তাহলে আসো এই 1 এবং 2 হতে আমরা কি লিখতে পারি, এই 1 নাম্বারটাও তো দেখো তো আমি এই m1 এর পার্টগুলো সব এক পাশে আনলাম আর m2 এর পার্টগুলো সব অপর পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে লিখতে পারি এই m1 ইনটু u1 - v1 ইকুয়াল m2 ইনটু u2 - v2, আমি এটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো m1 ইনটু u1 - v1 ইকুয়াল m2 ইনটু v2 - u2, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। দেখো এখান থেকে সমাধান করলে অর্থাৎ এই 1 2 3 এই 3টে সমীকরণ সমাধান করলে আমাদের এই সমীকরণ দুইটা পাওয়া যায়, এই v1 এবং v2। ঠিক আছে, v1 এবং v2 এটার সমীকরণ লেখা পাওয়া যায় আমাদের। ওকে, আচ্ছা তাহলে দেখো v1 v2 যে সমীকরণ পাওয়া যায় তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে কি আমাদের সেই সমীকরণ। দেখো v1 এবং v2 এটা হচ্ছে 9 10 এর সেই বড় সমীকরণ যেটা আমাদের মুখস্থ করা লাগে। ঠিক আছে, 9 10 এর সেই বড় সমীকরণ যেটা আমাদের যা মুখস্থ করা লাগে। ওকে, আমি এটা একটা লেখার একটা নিয়ম দেখাই তোমাদের, খেয়াল করো, তোমাদের এটা একটা লেখার নিয়ম দেখাই। ওকে, এখানে হচ্ছে এটা এর মাঝখানে একটা স্লাইড এড করি। ওকে, দেখো আমি যদি এখানে লিখি, উপরে হেডিং দিলাম হচ্ছে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, ঠিক আছে, দেখো তো আমাদের প্রথমে কি বলছে সূত্রটা,
আমাদের সূত্রের জন্য বেগ হবে দুইটা, ঠিক আছে, বেগ হবে দুইটা। ওকে, এই যে বেগ v1, আচ্ছা আমি এক একটা করে দেখাই। দেখো প্রথমে তোমাকে বলছে v1 বেগটা বের করতে, ওকে ঠিক আছে। দেখো v1 বেগটা বের করার নিয়ম কি খেয়াল করো। প্রথমেই মনে রাখবা বেগের দুইটা পার্ট হবে, দুইটা ভগ্নাংশ পার্ট হবে, ঠিক আছে। প্রথমেই মনে রাখবা বেগে দুইটা ভগ্নাংশ পার্ট হবে, ঠিক আছে। প্রথমে মনে রাখবা বেগে দুইটা ভগ্নাংশ পার্ট হবে, ঠিক আছে। ওকে আচ্ছা দেখো আমি এখানে একটু লিখি, বেগে দুইটা ভগ্নাংশ পার্ট, এই একটা পার্ট আর একটা হচ্ছে এই একটা পার্ট, ঠিক আছে। ওকে দেখো এবার কি বলছে, প্রথমেই বলছি বেগের দুইটা পার্ট হবে যারা হবে কি ভগ্নাংশ, ঠিক আছে। ওকে আচ্ছা এরপর নেক্সট যে অংশটা বসবে মনে রাখবা প্রত্যেকটাই নিচে ভরদ্বয়ের যোগফল বসবে, প্রত্যেকটার নিচে ভরদ্বয়ের যোগফল বসবে, অর্থাৎ এইটারও নিচে m1 প্লাস m2 বসবে, এইটারও নিচে m1 প্লাস m2 বসবে, ঠিক আছে। ওকে আচ্ছা এবার দেখো কি বলেছে, এখানে আমি বের করতেছি v1, ঠিক আছে, এখানে বের করতেছি v1, তাহলে অবশ্যই v1 এর জন্য আমাদের বস্তুর ভর কত ছিল m1, m1 মানে কি 1 1 এ মিল আছে, তাই এখানে হবে m1 মাইনাস m2, ঠিক আছে, m1 মাইনাস m2। এখন দেখো m1 মাইনাস m2 যদি হয় তাহলে এখানে আমরা বের করতেছি কি v1, এই 1 এর জন্য দেখো এখানে বসতে প্রথমে m1, তাই এখানে বেগও বসবে প্রথমে u1, ঠিক আছে। ওকে তাহলে এতক্ষণ যদি 1 1 করি তাহলে সব কি 1 এর কাজ শেষ। এবার হচ্ছে এখানে বসবে আমার u2, তাহলে এখানে যদি বসে u1 এখানে বসবে u2, আর উপরে বসবে কি একটা m2, ওকে। কিন্তু এখানে কি একটা m2 এর জন্য কি আছে 2 আছে, তাই এখানে একটা 2 বসবে, ওকে। অর্থাৎ এই সেকেন্ড পার্টটাতে অলওয়েজ একটা 2 বসবে, ঠিক আছে। আচ্ছা আমি দেখো দ্বিতীয় পার্টটার জন্য লিখি v2, v2 বেগটা কেমন, অবশ্যই বলছি দুইটা পার্ট হবে, ঠিক আছে, দুটো পার্ট হবে। আচ্ছা দুটো পার্টের ভিতর ওকে দুটো পার্ট হবে, দাঁড়াও হ্যাঁ দুটো পার্টের ভিতর দেখো তো প্রথমে তাহলে কি বলছি নিচে দুটো যোগফল বসবে m1 প্লাস m2, আর এখানে বসবে m1 প্লাস m2, ওকে। তাহলে আসো m1 প্লাস m2, এখানে m1 প্লাস m2। এরপরে দেখো উপরে কি বসবে বলছে, এখানে তো v2 আছে, v2 এর ভরটা কত m2, তাহলে এখানে বসবে কত উপরে m2 মাইনাস m1, ওকে, m2 মাইনাস m1। আচ্ছা ঠিক আছে দেখো m2 মাইনাস m1, কিন্তু ব্র্যাকেটটা এখানে দেব না, আমি ব্র্যাকেটটা দেব একবারে, ওকে, ব্র্যাকেটটা দিব আমি একবারে, ওকে। m2 মাইনাস m1, এখানে দেখো আমি ইউজ করতেছি v2, সো v2 এর জন্য অবশ্যই এখানে বসবে কি এটা u2, ওকে। এবার দেখো প্লাস এতক্ষণ ধরে 2 2 করছি, তাহলে সব কি 1 বসবে, তাহলে 1 এর জন্য কি আসবে এখানেও u1 বসবে, আর উপরে ভর কি বসবে 2m2, 2m2 আছে, তাহলে এখানে 2 তো বসবেই, আর যেহেতু এখানে আমি u1 বসিয়েছি তাই এখানে বেগ বসবে m1, ওকে, ভর বসবে m1, ওকে। দেখো মিলছে কিনা, এই দেখো মিলে গেছে, ঠিক আছে, দেখছো মিলে গেছে। তাহলে সবাই দ্রুত কমেন্ট করো যে এটা বোঝা গিয়েছে কিনা, সবাই দ্রুত কমেন্ট করো যেটা বোঝা গিয়েছে কিনা। সবাই বুঝে থাকো, বুঝে থাকলে কমেন্ট করো বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করে জানাও বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করে জানাও যে বুঝছো কিনা। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করে জানাও। ওকে বুঝছি ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো নেক্সট দেখো সিদ্ধান্ত সমূহ কি বলছে। সিদ্ধান্ত সমূহ খুবই ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। ওকে আমি সিদ্ধান্ত সমূহের জন্য একটু স্লাইড দেখাতে পারি। দেখো তো সিদ্ধান্ত সমূহ যদি বলে শর্ত মতে যদি m1 আর m2 ভর সমান হয়, যদি ভর সমান হয়, আমি যদি এখানে লিখে রাখি ভর সেম, ওকে, ভর যদি সেম হয় তাহলে আমরা কি বলতে পারি দেখো তো
বস্তুতায় বেগ বিনিময় করে, ঠিক আছে। এই v1 কিসের সমান, u2 সমান হবে, আর v2 সমান কিসের হবে, u1 এর সমান হবে, ঠিক আছে। অর্থাৎ যদি ভর সমান হয় তাহলে বস্তুতায় কি বেগ বিনিময় করে, ওকে। অর্থাৎ v1 সমান u2 হবে, v2 সমান কি u1 হবে, ওকে। তাহলে দেখো এই কথাটাই নিচে লাইন লেখা আছে। অর্থাৎ আচ্ছা নিচে দেখো দ্বিতীয়টা, যদি দ্বিতীয় বস্তু অত্যন্ত ভারী এবং স্থির হয় শর্ত মতে u2 ইকুয়াল 0। দ্বিতীয় বস্তু যদি অনেক ভারী হয়, দ্বিতীয় বস্তু অনেক ভারী মানে কি m2 অনেক ছোট, মানে m2 থেকে m1 অনেক ছোট, m1 বড় অনেক, এবং তার থেকে u2 আছে, u2 থেকে কি বলছে m2 বড় অনেক m1 থেকে। তাহলে আগে আমরা বলতে পারি দেখো তো এই v1 সমান -u1, ঠিক আছে, আর v2 সমান কি 0। অর্থাৎ কি বলছে, স্থিতিস্থাপক সংঘর্ষে হালকা বস্তুটি যে বেগে ভারী বস্তুকে আঘাত করে সেই বেগে বিপরীত দিকে ফেরত যাবে, আর ভারী বস্তুটি স্থির থাকে। অর্থাৎ সহজ কথায় ধরো এই হচ্ছে একটা হাতি, ঠিক আছে, এই হচ্ছে একটা হাতি, এই হাতিকে এসে একটা পিঁপড়া আঘাত করলো, এই হচ্ছে একটা পিঁপড়া। আমরা টম এন্ড জেরি কার্টুনে দেখি না যে একটা বড় জিনিসের সাথে যদি ধরো জেরি আঘাত খেলো, তা জেরি যদি আঘাত খায় তাহলে আবার ছিটকে পূর্বের বেগে ফেরত যায়, ঠিক আছে। দেখছো ওরাও কিন্তু ভরবেগের সংরক্ষণশীল নীতি মানে, শুধু তুমি আমি মানি না, তুমি আমি জানি না তাই মানি না, ঠিক আছে। দেখো তাহলে ভারী বস্তু কি কোনো চেঞ্জ হবে, ভারী বস্তু কিন্তু অবিচল স্থির। আর এই যে হালকা বস্তু এই যে জেরি, এই জেরি কি করে একদম সেম বেগে পিছনের দিকে ফেরত যায়। অর্থাৎ এটা যে u1 হয়, এই u1 আর মাইনাস পিছনের দিকে কি হয়ে যাবে -v1, ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট কি বলছে যদি হালকা বস্তু স্থির এবং ভারী বস্তু গতিশীল হয়। অর্থাৎ এবারে এসে কি করছে, ওই হাতি এসে পিঁপড়াকে ধাক্কা দিচ্ছে একটা, অথবা ওই জেরি এসে ওই টম এসে জেরিকে একটা লাথি দিচ্ছে, ধরো একটা কিক দিয়ে উড়ে দিচ্ছে। তাহলে এখানে যদি স্থির হয় তাহলে m1 হালকা আর m2 ভারী শর্ত মতে, তাহলে কি u1 0, হালকা বস্তু স্থির, হালকা বস্তুকে আমরা ধরছি হচ্ছে এই m1 সমান হালকা, ঠিক আছে, m1 সমান হালকা আর m2 সমান ভারী, ঠিক আছে, m2 সমান ভারী, আর u1 সমান কি 0, আর তার থেকে u2 কোনো মান নেই আমাদের। তাহলে দেখো যদি ভারী হয় অনেক তাহলে কি আমরা বলতে পারি এই v1 হচ্ছে 2u2 বেগের পিছনে চলে যাবে। এটা হচ্ছে আগের সমীকরণগুলোতে বসাবা, ঠিক আছে, এই আগের সমীকরণগুলোতে এইগুলোতে বসাবা, এই যে এইগুলোতে বসাবা, ঠিক আছে, এই সমীকরণগুলোতে বসালে দেখবা সব মান পেয়ে যাবা, শর্তগুলো বসাবা, ঠিক আছে। u1 0 আর m1 লেস মাচ গ্রেটার দ্যান m2, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এটা বসাবা। তাহলে প্রথমে কি হবে, তাহলে বস্তু v1 সমান কি হবে 2u2 আর v2 সমান u2, অর্থাৎ ওই জেরি মতোই চলতে, টমের মতোই চলতে থাকবে, আর জেরি অনেক বেগে এসে উল্টো দিকে চলে যাবে। অর্থাৎ টম আর জেরি একই দিকে বেগে যাবে, কিন্তু জেরি বেগ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে, আর টম যে বেগে যাচ্ছিল সেই বেগেই যাবে, ঠিক আছে। আচ্ছা সবাই বলো এই পর্যন্ত বুঝছি কিনা, সবাই পর্যন্ত বলো বুঝছি কিনা, বলো দ্রুত, সবাই বলো বুঝছি কিনা, সবাই বলো দ্রুত বুঝছি কিনা। ওকে চলো নেক্সট, অস্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। দেখো অস্থিতিস্থাপক সংঘর্ষ কেমন, এখানে বলে দিছে যেখানে অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে ভরবেগ সংরক্ষিত থাকবে, কেবলমাত্র ভরবেগে কাজ করবে, কোনো গতিশক্তি কাজ করবে না, ঠিক আছে, গতিশক্তি সংরক্ষিত থাকবে না, ঠিক আছে। তাহলে আসো এখানে ভরবেগ যদি কেবল সংরক্ষিত থাকে তাহলে আমরা কি বলতে পারি, গাণিতিকভাবে কি লেখা যায় m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল কি m1 প্লাস m2 ইন্টু v, অর্থাৎ বস্তুদ্বয় মিলিত হবে, v হলো সংঘর্ষের পর মিলিত বেগ। অর্থাৎ দেখো এই যে m1 ভরে বস্তু যাচ্ছে u1 বেগে, m2 ভরে বস্তু যাচ্ছে u2 বেগে, তাহলে আমরা কি বলতে পারি এই m1 আর m2 ভরে বস্তু যদি মিলিত হয়ে যায় তাহলে তাদের মিলিত বেগ হচ্ছে v। তাহলে এইখানে এই লাইনটা সত্য, কিন্তু আমি যদি এখানে বলি হাফ অফ m1 u1 স্কয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কয়ার, এইখানে এই হাফ অফ m1 প্লাস m2 ইন্টু v স্কয়ার, অর্থাৎ আমাদের গতিশক্তির যে ফর্মুলাটা, গতিশক্তির ফর্মুলা এখানে সেম হবে না, ঠিক আছে। ওকে গাণিতিকভাবে উপরেরটা সত্য কিন্তু এটা সেম হবে না, ঠিক আছে, এই উপরেরটা যেমন সত্য নিচেরটাও তেমন সত্য, সেম হবে না, ওকে।
তাহলে বলো বোঝা গেছে কিনা, দ্রুত বলো বোঝা গেছে কিনা। বলো এই বন্ধু বোঝা গেছে কিনা। বুঝছি, ওকে চলো চলো নেক্সট 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 দেখো কি বলছে, মজার অঙ্ক কি বলছে দেখো। 300 কেজি ভরের কোনো নৌকার 2 গলুই থেকে, আচ্ছা দেখো এই হচ্ছে আমাদের নৌকা, এই হচ্ছে আমাদের নৌকা, ঠিক আছে। ওকে, কি বলছে 2 গলুই থেকে 20 কেজি ভর এবং 25 কেজি ভরে দুটো বালক যথাক্রমে এত বেগে 2 দিকে লাফ দেয়। তাহলে আমি ধরো এইখানে একজন বালক আছে, এটা বালক 1, আমি যদি এইটা দিই m1 সমান কত বেগে লাফ, ভর কত 20 কেজি, আর u1 সমান কত বেগে লাফ দিয়েছে 3.25 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এখানে ধরো দ্বিতীয় একটা বালক আছে, ঠিক আছে, দ্বিতীয় একটা বালক যার ভর হচ্ছে m2 ইকুয়াল কত 25 কেজি। ওকে, আর u2 ভর কত, তার বেগ কত 2 মিটার পার সেকেন্ড। ওকে, এই ব্যক্তি লাফ দিয়েছে এদিকে আর এ লাফ দিয়েছে এদিকে, বলছে নৌকাটি কোন বেগ কত বেগে কোন দিকে চলবে। ওকে, আচ্ছা তাহলে এই যে নৌকা, আমি যদি নৌকার ভর m3, আচ্ছা নৌকার ভর এটা হচ্ছে m3, ওকে নৌকার ভর হচ্ছে এটা m3, ওকে নৌকার ভর হচ্ছে m3, এটা সমান যদি হয় 300 কেজি, দেখো তো বলে দিয়েছে এটা হচ্ছে 300 কেজি, আর u3 নৌকার ভরের আদিবেগ 2 গলু থেকে লাফ দিয়েছে, তাহলে আদিবেগ কি ছিল, অবশ্যই 0 ছিল, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমি কি বলতে পারি, এটা আদিবেগ কত ছিল 0 ছিল, ঠিক আছে। আচ্ছা এই যে 2 জন যে লাফ দিয়েছে, তাহলে এদের সবার আদিবেগ কি 0 ছিল না, সবার আদিবেগ কি 0 ছিল না, তাহলে কি আমি বলতে পারি এইখানে প্রত্যেকটা জিনিস দেখো আমি মুছে দিই একটু, এখানে u1 মুছে দিই, এটা u2 মুছে দিই, এটা v3 মুছে দিই, ঠিক আছে। ওকে, পেন দেখো আমি যদি এটা দিই v1, এটা হচ্ছে v2, আর এটা সমান হচ্ছে 300 কেজি, এই ব্যক্তি লাফ দিয়েছে এদিকে, এটা v3, ঠিক আছে। ওকে, তাহলে দেখো তো আমি কি বলতে পারি এই v3 সমান কত, এটাই আমাদের বের করতে হবে, ঠিক আছে। এই v3 সমান কত এটা আমাদের বের করতে হবে। ওকে, v3 সমান কত, তাহলে আসো কত হবে v3 সমান, দেখো আমি যদি বলি এখানে দেখো লাফ দেয়ার পূর্বে, আচ্ছা সরি ফর মাই হ্যান্ডরাইটিং, এই হ্যান্ডরাইটিংটা একটু বাজে হয়ে যাচ্ছে। ওকে, আমি যদি এখানে লিখি লাফ দেওয়ার পূর্বে নৌকা ও 2 বালক স্থির ছিল, তাই আমি কি বলতে পারি এদের আদি ভরবেগ কত 0, আদি ভরবেগ কত 0, ঠিক আছে। আচ্ছা আসো শেষ ভরবেগ কত হবে, শেষ ভরবেগ কত হবে, দেখো আমি এই u1 এর জন্য বেগটাকে ধরি হচ্ছে v1, এই v1 বেগটাকে আমার দেখো তো এই ব্যক্তি v2, আমি v2টাকে যদি পজিটিভ ধরি তাহলে কি আমি বলতে পারি দেখো তো m2 ইন্টু v2, ঠিক আছে, এটাকে আমি পজিটিভ ধরছি, আর এই প্লাস সাথে আমি কি ধরবো, এই প্লাসের সাথে, আচ্ছা প্রথমে লিখি দেখো প্লাস দিয়ে দেখো m1 ইন্টু, দেখো তো এই v1 আর v2 ডিরেকশন কি বিপরীত না, v1 আর v2 ডিরেকশন বিপরীত হলে তাহলে আমার v2 কে আমি পজিটিভ ধরছি, v2 যদি আমার প্লাস হয় তাহলে অবভিয়াসলি v কি নেগেটিভ ধরতে হবে না v1, তাহলে এখানে কত আসবে এটা মাইনাস v1 প্লাস m3 v3, ঠিক আছে। তার মানে কি দেখো তো এই m1 এর মান কত, m2 এর মান কত, m2 এর মান হচ্ছে 25 ইন্টু 2 প্লাস m1 এর মান কত দেখো তো 20 ইন্টু 3.25, ওকে তার আগে একটা মাইনাস, ওকে এই দিলাম মাইনাস, তার সাথে যোগ হবে কত দেখো তো m3 মানে কত 300 গুণ v3 গুণ হবে। ওকে,
তাহলে দেখো তো আমি যদি মাইনাস দিই, দেখো তো 320 সাথে 3.25 গুণ করলে কত আসে, গুণ করে দেখি দাঁড়া, 20 মাইনাস 3.25 কত আসে, 16, এটা হচ্ছে 65। তাহলে 50 মাইনাস 65 প্লাস 300 V3, এটা সমান কত আসবে? তাহলে আমরা বলতে পারি 50 মাইনাস 65 এটা হচ্ছে তাহলে 300 V3 মাইনাস 15, ঠিক আছে, এটা আসে। তাহলে দেখো শর্ত মতে আমরা কি বলতে পারি, শর্ত মতে আমরা কি বলতে পারি, দেখো তো 300 V3 মাইনাস 15 ইকুয়াল কত, 0। কারণ কি এর আদি ভরবেগ ছিল 0 আর শেষ ভরবেগ কত, 300 V3 মাইনাস 15। তাহলে এখান থেকে আমি V3 মানটা কত পাচ্ছি, V3 মান হচ্ছে 15/300, ঠিক আছে, 0.05। V3 মান হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড। দেখো তো এই বেগটা কি পেয়েছি আমি, প্লাস না, এই বেগটা প্লাস না, তার মানে কি এই কত বেগে কোন দিকে চলবে। তাহলে আমি কি বলতে পারি, যেহেতু এটা প্লাস, আমি m2 ঘরে বস্তু যেদিকে লাফ দিয়েছে সেই দিকে কি এত বেগে চলবে, 0.05 বেগে। অতএব তাহলে লাস্টের লাইন লিখতে হবে যে অতএব কি লিখবো বলতো, বালকটি না, প্রথমে হবে 25 কেজি ভরে বালকটি, এরকম ভাবে লিখবো, 25 কেজি ভরের বালকটি যেদিকে লাফ দেয় নৌকাটি সেদিকে 0.05 মিটার পার সেকেন্ড বেগে চলবে, ঠিক আছে। তাহলে ব্যক্তি 25 কেজি ভরের ব্যক্তি যেদিকে লাফ দিবে, বালক যেদিকে লাফ দিবে, আমার নৌকাটি কি সেদিকে 0.05 মিটার পার সেকেন্ড বেগে চলবে, ঠিক আছে। ওকে, সবাই দ্রুত কমেন্ট করে তো বোঝা গিয়েছে কিনা, সবাই দ্রুত কমেন্ট করো তো বোঝা গিয়েছে কিনা। ওকে, দেখো তাহলে আমি যদি ধরো এই m2 কে পজিটিভ ধরছি, আমি m2 কে প্লাস ধরছি, রাইট। দেখো আমি যে চিহ্ন ধরেই রাখছি এখানে, m2 কে প্লাস, m2 যদি প্লাস হয় তাহলে আমার কি m1 অবভিয়াসলি মাইনাস। এখন তুমি যদি বাসায় ধরো তুমি m1 কে নেগেটিভ ধরলে, m1 কে পজিটিভ ধরলে আর m2 কে নেগেটিভ ধরলে, তাহলে দেখবা তোমার বেগটা আসবে মাইনাস 0.05, ঠিক আছে। ওই মাইনাস মানে কি, তুমি মাইনাস ধরছো কাকে, m2 কে, তাহলে তখন কি আসতো তোমার, তখন উত্তর সেম আসতো, ঠিক আছে। তুমি মাইনাস যাকে ধরবা, ডিরেকশন যেদিকে ধরবা সেদিকে তোমার কি ম্যাপটা কল্পনা করতে হবে, ঠিক আছে। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো বোঝা গেছে কিনা, সবাই দ্রুত কমেন্ট করো বোঝা গেছে কিনা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, বোঝা গেছে যেহেতু, চলো নেক্সট ম্যাথে খেয়াল করো, দেখো কি বলছে, 30 কেজি ভরের একটি শেল 48 মিটার পার সেকেন্ড বেগে উঠছে। এই ধরো একটা বস্তু, এখানে এই বস্তুটা, এটার ভর হচ্ছে 30 কেজি। আমি যদি এটা m বলি, এটা u বলি, এটা u মানে অলওয়েজ আদি বেগ, ঠিক আছে, u মানে অলওয়েজ আদি বেগ, এর বেগ কত 48 মিটার পার সেকেন্ড। ওকে, এটা শেলটা বিস্ফোরিত হয়ে দুটো টুকরো হয়ে যায়, শেল বিস্ফোরিত হয়ে দুইটা টুকরো হয়ে গেছে, দেখো এই হচ্ছে আমার দুটো টুকরা, যার m1 সমান কত হয়েছে, m1 সমান হয়েছে 18 কেজি, এবং বলছে টুকরাটি স্থির হয়ে যায়, ঠিক আছে। ওকে, স্থির হয়ে যায় মানে কি, v1 সমান 0, ঠিক আছে। ওই যে বিস্ফোরণ হলো, ওই বিস্ফোরণ মানে সংঘর্ষ, ঠিক আছে।
আচ্ছা, তার মানে কি এটা স্থির হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, v1 সমান কত, এটা 0, এবং বাকি টুকরাটি উড়ে যায়। তাহলে বাকি টুকরা যেটা আছে, বাকি টুকরার ভর কত হবে, m2। দেখো 30 কেজি থেকে 18 কেজি একটা ভর চলে গেছে, তাহলে বাকি টুকরার ভর কত হবে, 12 কেজি, ঠিক আছে। বাকি টুকরার ভর হচ্ছে 12 কেজি। তাহলে এইটা হচ্ছে ধরো v1, তাহলে তার বস্তুর বেগ কত ধরছি আমি, v2। ওকে, বস্তুর ভর হচ্ছে এটা কত, v2, বেগ হচ্ছে v2। ওকে, v2 সমান ওয়াট। তাহলে আসো আমি কি লিখতে পারি, দেখো সংঘর্ষের পূর্বে কি ছিল, এম ইউ। ওকে, সংঘর্ষের পূর্বে ছিল এম ইউ ইকুয়াল, আমার সংঘর্ষের পরে কি হয়েছে, m1 v1 প্লাস m2 v2। ওকে, এম ইউ, এম এর মান কত, 30 গুণ 48 ইকুয়াল m2 m1 v1, তার মানে কত, 18 ইন্টু 0 প্লাস m2, m2 ভর কত, 12 ইন্টু v2। ওকে, তাহলে এখান থেকে দেখো v2 এর মান কত আসে, 30 গুণ 48 বাই কত, 12, ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, 30 গুণ 4 করলে কত, 120 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে, এটা বের করতে বলছে আমাদের, ঠিক আছে। ওকে, দেখো এটা বুঝছো কিনা, দেখো এটা বুঝছো কিনা, ঠিক আছে। এটা বুঝছো কিনা কমেন্ট করো। এই লাইভে লোকজন নাই কেন, লাইভে লোকজন নাই কেন, লাইভের লোকজন না থাকলে কিভাবে হবে, বুঝছো কিনা বলো। বলো বুঝছি কিনা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। বুঝছে সবাই, চলো কি বলছে দেখো, স্থির পানির উপর ভাসমান একটি নৌকা হতে একজন লোক অনুভূমিকভাবে লাফ দিয়ে তীরে পৌঁছালো, ঠিক আছে। ভালো কথা, দুইটা পার্ট আছে অঙ্কটায়, খেয়াল করবা, দুইটা পার্ট আছে। ওকে, খেয়াল করো, হ্যাঁ। স্থির অবস্থার স্থির পানির উপর ভাসমান একটি নৌকা হতে, ঠিক গেল পেন, হ্যাঁ পেন। ওকে, স্থির পানির উপর ভাসমান একটি নৌকা হতে একজন লোক অনুভূমিক দিকে লাফ দিয়ে তীরে পৌঁছালো। ভালো কথা, এইখান থেকে এই আমার একটা ব্যক্তি, এটা ধরো তীর, এখান থেকে সে লাফ দিয়ে এখানে তীরে পৌঁছালো। ভালো কথা, কে বলছে, বাকি লোক সহ নৌকার ভর 300 কেজি, এটা হচ্ছে 300 কেজি। বলছে কি দেখো, লাফ দেওয়ার লোকের ভর 60 কেজি, 60 কেজি, লাফের বেগ 20 মিটার পার সেকেন্ড। আসি ভাইয়া কিন্তু নেটে একটু বেশি ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য কনসিডার করলাম, নেক্সট দিন থেকে লাইভে কম স্টুডেন্ট থাকলে ভিডিও ডিলিট সোজা, ঠিক আছে। আজকের জন্য কনসিডার করলাম, এরপর থেকে যদি ভিডিওতে স্টুডেন্ট কম থাকে সোজা ভিডিও ডিলিট, লাইভে স্টুডেন্ট কম থাকলে ভিডিও ডিলিট। ওকে চলো, কি বলছে যেখানে আমরা যে বেগে লাভ দিচ্ছে, তাহলে এখানে আমি যদি ধরি এটা হচ্ছে m1, তাহলে এটার বেগ কত, এটা হচ্ছে u1। ওকে, ধরো এটা হচ্ছে আমার m2, এটার সমান কত হবে u2। ভালো কথা। ওকে, বলছে কি এমত অবস্থায় নৌকায় অবস্থিত 0.75 কেজির একটি স্থির বলকে কিক মারা হলো, ফলে বুট বলটি একই দিকে 18 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, ঠিক আছে। পা কর্তৃক বল প্রযুক্ত বল দ্বারা ভরবেগের পরিবর্তন নির্ণয় করো, ঠিক আছে। ওকে, পা কর্তৃক প্রযুক্ত বল দ্বারা ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। অর্থাৎ আমি যদি বলি তোমাকে, প্রথমে দেখো তো কি বের করতে হবে আমাদের, এই যে ভর,
নৌকার বেগ তোমাকে আগে বের করতে হবে না? এই যে নৌকাটা এইদিকে কোন বেগে ধাক্কা দিল, এই নৌকার বেগটা কি এদিকে ধাক্কা দিয়েছে না? ঠিক আছে, এই ব্যক্তি যদি এদিকে লাফ দেয় তাহলে তোমার নৌকা অবশ্যই কি এদিকে ধাক্কা দিয়েছে, তাহলে এটা হবে কি m1। তাহলে আমি কি বলতে পারি এটা u1 সমান ওয়াট। তাহলে এখানে দেখো কি লেখা যাবে, m1 u1 ইকুয়াল m2 u2। ওকে, দেখো m1 এর মান কত, 300 গুণ u1 ইকুয়াল m2, m2 এর মান কত 60 গুণ 20। ঠিক আছে, তাহলে এখান থেকে u1 এর মান আসে কত 4 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা তাহলে চলো এরপর এটা কি বলছে, বলছে যে 0.75 ওভারের একটি স্থির বলকে কিক মারা হলো। ঠিক আছে, ফলে ফুটবলটি একই দিকে 18 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। ভালো কথা, তাহলে এই যেমন 18 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো, এই একই দিকে 18 মিটার পার সেকেন্ড, আমার 18 মিটার পার সেকেন্ড কি বেগটা প্রাপ্ত হয়েছে এদিকে না? আমার ফুটবল আমি যদি ধরি m3 u3, আমার এই u3 কে আমি যদি ধরি পজিটিভ, সো আমার এই যে u1 এইটা কি নেগেটিভ অবভিয়াসলি। তাহলে আমার বেগের পরিবর্তন কত হবে, প্রথমে বের করব আমরা বেগের পরিবর্তন। ওকে, বেগের পরিবর্তন ডেল ভি সমান দেখো তো কত হবে, তাহলে u3 মাইনাস u1। ওকে, u3 মাইনাস u1। ওকে, আচ্ছা u3 মান কত, u3 মান হচ্ছে 18 মাইনাস আমার u1 এর মান কত, দেখো তো u1 এর মান এমনি 4 না, এমনি 4, কিন্তু এখানে আসবে u1 সমান -4 কেন, ডিরেকশনের জন্য, ওই যে আগে আমাদের একটা মাইনাস ছিল। ঠিক আছে, তাহলে এইদিকে এটা আসবে 4 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে -4 মিটার পার সেকেন্ড। কেন মাইনাস, ডিরেকশনের জন্য, এই মাইনাস হচ্ছে দিক। ওকে, ঠিক আছে, তাহলে এখানে কি হবে -4, তার মানে কত, -4 মানে কত 18 হচ্ছে 22 মিটার পার সেকেন্ড তার পরিবর্তন হচ্ছে। ওকে, বেগের পরিবর্তন যদি পেয়ে যাই তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, বেগের পরিবর্তন যদি পাই আমি তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, ভরবেগের পরিবর্তন ওকে, ভরবেগের পরিবর্তনটা কত আসবে, ভরবেগের পরিবর্তন দেখো সমান m ডেল ভি। আচ্ছা m কত আসবে, এখানে m3 আসবে, কারণ আমাদের প্রযুক্ত বল দ্বারা ফুটবলের উপর কি কিক মারা হয়েছে না, ফুটবলের ভর তাহলে কত এখানে 0.75 গুণ কত 22। ঠিক আছে, এটা করলে আসে কত 16.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এত কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এত কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে ডেল পি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সবাই দ্রুত কমেন্ট করো তো এই ম্যাথটা বোঝা গিয়েছে কিনা, সবাই দ্রুত কমেন্ট করো তো ম্যাথটা বোঝা গিয়েছে কিনা। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো তো বোঝা গিয়েছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো বোঝা গিয়েছে কিনা। দ্রুত কমেন্ট করো সবাই বোঝা গিয়েছে কিনা। আচ্ছা, বুঝছে হয়তো সবাই। ওকে, চলো নেক্সট। আচ্ছা দেখো মজার ম্যাথ কি বলছে, স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো অবস্থায় রুমার কাছে নয়ন 3.3 কেজি ভরের একটি বল ছড়ে, রুমার ভর 48 কেজি। আচ্ছা, বল হওয়ার সাথে সাথে রুমা 0.32 বেগে গতিশীল হয়, কেমন বিষয়টা দেখো তো। এইখানে ধরো এই হচ্ছে রুমা, ঠিক আছে, রুমার কাছে এটা ধরো নয়ন, এটা নয়ন, আর এই যে এটা হচ্ছে রুমা। ভালো কথা, নয়নের কাছে কত বল ছড়ে, কত বেগের বল ছড়ে, এই যে নয়ন 3.3 কেজি একটি বল ছড়ে, তাহলে আমি কি বলতে পারি এটার ভর হচ্ছে 3.3 কেজি। ওকে, তাহলে দেখো সে যে বলটা ছড়ে
এটা বেগ যদি হয় u1, এটা বের করতে হবে আমাদের। এখন রুমার ভর কত? রুমার ভর হচ্ছে 48 কেজি, তাহলে এটা হচ্ছে কত হবে 48 কেজি। রুমার বেগ কত ছিল u2, রুমার বেগ কত পেয়েছি তাহলে 0.32। ওকে, এই যে বলটা ছুড়ে দিল, এই যে বলটা ছুড়ে দিল, এই বল ছোড়ার সময় কি সংঘর্ষ হয়েছে না? এটাই হচ্ছে কি সেই সংঘর্ষ। ঠিক আছে, সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ কি ছিল m1 u1 ইকুয়াল, সংঘর্ষের পরে ভরবেগ কত m2 u2। ঠিক আছে, তাহলে u1 সমান কত আসবে m2 u2 বাই m1, অর্থাৎ m2 এর মান কত 48 গুণ 0.32 বাই কত আসবে 3.3। ওকে, তাহলে u1 এর মান আসে কত দেখি 48 গুণ 0.32 ভাগ 3.3। ওকে, এটা আসে 4.65। ঠিক আছে, এটা আসে 4.655 এত মিটার পার সেকেন্ড। ওকে, দেখো সবাই বুঝছো কিনা একটা? সবাই বুঝছো কিনা একটা কমেন্ট করো। দ্রুত সবাই কমেন্ট করো বুঝছো কিনা। ওকে, যদি বুঝে থাকো তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। যেহেতু স্টুডেন্টের পার্টিসিপেশন কম, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, বুঝছো কিনা কমেন্ট করো। ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, ওকে, আর ক্লাস নোটগুলো পেয়ে যাবে, সমস্যা নাই। ওই ফেসবুকে আমার যে ক্লাসটা আছে এর উপরে যে ক্যাপশন থাকে, ক্যাপশনে ক্লাস নোট পেয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।